জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশজুড়ে বিএনপির সমাবেশ ও বিজয় র্যালি। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ঘুম থেকে হালদি উঠছে, উঠা উনি উত্তর পাশে গাড়ি কাটে নিয়ে খালে পড়ে গেছে। ৩ বছর পর দেশে ফেরার আনন্দ বিষাদে পরিণত। ওমানে প্রবাসীকে নিয়ে ফেরার পথে নোয়াখালীতে খালে পড়ে মাইক্রোবাস, স্ত্রী কন্যা সহ 7 জন নিহত। এবং শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের 800 মিটার নদীতে বিলীন। বরিশালে খাল পুনরুদ্ধারে খনন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি ও গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে বিএনপির সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কর্মসূচি থেকে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। 5 আগস্টের গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশাল বিএনপির এই বর্ণাঢ্য র্যালি। সদর রোড থেকে শুরু হয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন বরিশাল মহানগরী সহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা। এর আগে সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এখনো কঠিন সময় অপেক্ষা করছে, তাই রাজনীতিতে দরকার গুণগত পরিবর্তনের। আমাদের সামনে অত্যন্ত কঠিন সময় এখনো আছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে। অর্থাৎ রাজনীতি হবে জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টির বাধা উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে সিলেটে হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। আমরা চাই একটি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বিরাজ করুক, একটি গণতান্ত্রিকভাবে একটি রাষ্ট্র সৃষ্টি হোক এবং একটি নির্বাচন জরুরি। অনুভূতি বলে বোঝানো যাবে না। যারা ছিল ওই সময়, তখন রক্ত অন্যরকম। আমরা রাতকে দিনে রাত করছি। শোভাযাত্রা ও সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, জুলাই সনদ ঘোষণার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পথ সুগম হয়েছে। জুলাইয়ের ঘোষণাপত্র গতকাল তারা দিয়েছেন। আমরা বিশ্বাস করি এই ঘোষণাপত্রর উপরে ভিত্তি করে আগামী দিনে যেটা আমাদের মূল যে আকাঙ্ক্ষা, বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনা এবং এদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা, যার ঘোষণাও গতকাল রাতে প্রধান উপদেষ্টা দিয়েছেন। এই জন্য তার এই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। এদিকে কুমিল্লায় বিজয় র্যালি ও সমাবেশে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার জাহিদ হোসেন ফ্যাসিস্ট সরকারের আমলে গুম হওয়া নেতাকর্মীদের ফেরতের দাবি জানান। আবার কোনো ফাঁক ফোকর দিয়ে আমাদের অনৈক্যের মাঝখান দিয়ে আবার প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে কুমিল্লার সকল মানুষকে অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করতে হবে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নাটোর ও হবিগঞ্জেও বিজয় র্যালিতে নেতাকর্মীদের ছিল সরব উপস্থিতি। স্বৈরাচার পতনের বছর পূর্তিতে নেতাকর্মীদের উল্লাস আর স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। এদিকে মাগুরা জেলা বিএনপির আয়োজনে শহরের নোমানী ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সমাবেশ ও র্যালিতে নেতাকর্মীরা বলেন, একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। এছাড়াও ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়া, রাঙামাটি, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাদাত শাহেদ, এখন। ওমান থেকে 3 বছর পর দেশে ফেরার উচ্ছ্বাস মুহূর্তেই পরিণত হয় বিষাদে। শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে নিয়ে লক্ষ্মীপুরে নিজ গ্রামে ফিরছিলেন প্রবাসীর পরিবারের 7 জন। ভোর 5টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পুলিশ বলছে, চালক ঘুমিয়ে পড়ায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিবেদনে।
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী স্বজন বাহারুদ্দিনকে নিয়ে লক্ষ্মীপুর ফিরছিলেন পরিবারের সদস্যরা, কিন্তু সে আনন্দ পরিণত হয় বিষাদে যখন ভোর 5:30টার দিকে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় খালে পড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলে প্রাণ যায় বাহারুদ্দিনের স্ত্রী, কন্যা, নানি, ভাতিজি সহ পরিবারের 7 সদস্যের। আর অল্প কথা লাগবে চলে যাই কথা কই বাংলা বাজার পার হয়ে চন্দ্রগঞ্জ হুপ বাজারের পাশে আইয়ে গাড়ি দিছে মারি রাস্তার দুই পাশে তো উত্তরময় ওই ঘুমের লগে দিয়ে ঝোঁক দিয়ে উড়ি মানে গাড়ি জানে কাট দিছে, কাটের লগে দিয়ে খালের দিকে নামে গেছে গাড়ি। তার ঘুমের ঝোঁক শেষ হয় নাই, ঘুমাইতে আছে সে। এখানে যখন ঘুম থেকে হাল দিয়ে উঠছে, উঠা উনি উত্তর পাশে গাড়ি কাটেনি, খালে পড়ে গেছে। একই পরিবারের 7 সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোক। পরিবারের সবাইকে হারিয়ে হতবিহ্বল প্রবাসী বাহারুদ্দিন। গাড়ি ডাইরেক্ট খালের ভিতরে পড়ছে ভাই, ও ভাই কি করতে চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে ধারণা পুলিশের। হাইস গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল। যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে, মহিলা এবং শিশুরা বের হতে পারেনি। ঘটনার পর পালিয়ে যান মাইক্রোবাসের চালক। এখন লক্ষ্মীপুর শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প এলাকার রক্ষা বাঁধটির 800 মিটার অংশ নদীতে বিলীন হয়েছে। ফলে ঝুঁকির মুখে রয়েছে সেতু সংলগ্ন অবকাঠামো ও হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও বিস্তীর্ণ জনপদ। অব্যাহত ভাঙন ঝুঁকিতে আতঙ্কিত হয়ে পড়েছে অন্তত 600 পরিবার। সজীব খানের ছবিতে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। সকালে উকিলউদ্দিন মুন্সিকান্দি গ্রামের প্রায় 150 মিটার এলাকা ভাঙনে বিলীন হয়ে যায়। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে মঙ্গলবার নদীগর্ভে বিলীন হয় জাজিরার পদ্মাপাড়ের আলমখাকান্দি জামে মসজিদের দোতলা ভবন। পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের 0 পয়েন্ট এলাকার শেষের 30 মিটার সহ বিলীন হয় 110 মিটার এলাকা। এই চিত্রই বলে দেয় পদ্মার ভয়াল রূপ। গেল 7 জুলাই থেকে অব্যাহত ভাঙনে ঘরবাড়ি থেকে শুরু করে দোকানপাট, গাছপালা সবকিছুই নদীতে হারিয়ে গেছে। ভাঙনের তীব্রতায় যার যা আছে তা নিয়ে নিরাপদ আশ্রয় ছুটছেন ভাঙন কবলিত মানুষ। এরই মধ্যে বিলীন হয়ে গেছে পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাঁধ সহ 1 কিলোমিটার এলাকা। কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন ভাঙন, অভিযোগ নদী পাড়ের মানুষের। এই মসজিদে আজকে সকালে আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ার পরই ভাঙ্গা শুরু হইয়া গেল, মসজিদটা ভাঙিয়ে নিয়ে গেল। এখন যে আমরা কোথায় নামাজ পড়বো তা বুঝতে পারতেছি না। ভাঙতে ভাঙতে একটা মসজিদে চলে গেল। এখন মসজিদের পিছনে যে বাড়িঘরগুলো আছে এই নিয়ে আমরা সরাইতেছি। এরকম বাজে ভাঙতে আছে যাতে আমাদের দুর্ভোগের কোনো শেষ নাই। পানি অনন ভোট ওনরা কাজ করতে চাইছিল, বিবের বাধার কারণে কাজটা হতে পারে নাই। ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বসতঘর আর দোকানসহ অন্তত 40টি স্থাপনা, আশ্রয়হীন 280টি পরিবার। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। পরিবারগুলোর দাবি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ আর বসবাসের জন্য এক টুকরো জমি। তাহলে আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাই থাকবো আর কোথায় কি করবো, এটা তো আমরা সরকারের কাছে আমরা এই আবেদন জানাইলাম। দোকান নাই কি করে খামানো, অনেক কাজ আধার টাল আছে। খোলা আকাশের নিচে বৃষ্টিতে পড়তেছে, আমার থাকার কোনো জায়গা নাই বা আমাদের কোনো স্থান নাই। আমরা দিন বাদে একবেলা খাই, রাস্তায় ঘুরি। ঝুঁকির কথা আগেই জেনেছিল পানি উন্নয়ন বোর্ড। জরিপের এমন তথ্য লিখিতভাবে জানিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে, কিন্তু তা আমলে নেয়নি বিবিএ। তারা সাফ জানিয়ে দেয় এ কাজ পানি উন্নয়ন বোর্ডের নয়। ভাঙন প্রতিরোধে এখন আপৎকালীন বালুভর্তি জিওব্যাগেই একমাত্র ভরসা, বলছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমাদের হচ্ছে এখানে জরুরি আপৎকালীন কাজ করে এখানে পার্মানেন্টভাবে এই ভাঙন প্রতিরোধ করা আসলে সম্ভব না। তো আমাদের পাশাপাশি আমাদের একটা প্রকল্পেরও প্রস্তাবনা আছে। এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ, এইখান থেকে শুরু করে একদম পদ্মা ব্রিজের পর্যন্ত আর কি, প্রায় 2 কিলোর মতো। 2012-13 অর্থ বছরে 110 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 2022 সালের শেষের দিকে বাঁধটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পানি উন্নয়ন বোর্ড। এই ধ্বংসাবশেষেই বলে দেয় কতটা আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা। প্রকৃতির এই নিষ্ঠুর আচরণে এরকম শত শত পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। ঘর ছাড়া হয়ে তারা বসবাস করছেন মানবতর জীবনযাপন।
তাদের দাবি, স্থায়ী বাঁধের পাশাপাশি এ সকল আশ্রয়হীন মানুষের পাশে দাঁড়াবে প্রশাসন। কাজী মনিরুজ্জামান, এখন জাজিরা, শরীয়তপুর। অস্তিত্ব সংকটে ভুগছে বরিশাল শহরের মাঝে বয়ে চলা খালগুলোর প্রাণ ফেরাতে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। মাহমুদুন নবীর তোলা ছবিতে অমিত হাসানের প্রতিবেদন। গাঢ় সবুজ প্রকৃতি, নীল শুভ্র আকাশের ঠিকানা ছিল বরিশাল। এসব সৌন্দর্যের কেন্দ্রই ছিল ছন্দময় প্রবাহমান আঁকাবাঁকা খাল। শহরের বড় আশীর্বাদ সেই খালগুলোই এখন নগরবাসীর ভোগান্তির কারণ। দখল দূষণে অস্তিত্ব হারিয়ে যা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। নগরীর বেশিরভাগ খাল পরিণত হয়েছে নগরবাসীর বাসাবাড়ির সুয়ারেজ লাইনের পানি কিংবা ময়লা আবর্জনা ফেলার জায়গায়। দীর্ঘদিন ধরে খননের অভাব আর নাব্য সংকটের পাশাপাশি প্রশস্ততা কমে যা পরিণত হয়েছে নালায়, যাতে সামান্য বৃষ্টিতে নগর জুড়ে তৈরি হয় জলাবদ্ধতা। তবে এসব খালের প্রাণ ফেরাতে এবার খনন শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন, যে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। রাস্তাঘাটে পানি ওঠে, আপনার অনেক ময়লা, হাঁটা যায় না, তারপর মানুষের দুর্ভোগ বেড়ে যায়। কিন্তু এখন যে তারা উদ্যোগটা নিয়েছে, খুবই একটা ভালো উদ্যোগ। এখন পরিবেশ ভাটা জোয়ারে পানিগুলো আইতেছে, সৌন্দর্য দেয় ডালিমের মতন, এটাই তো আমরা চাইছি। আর আমরা ভীষণ খুশি এলাকাবাসী, আমরা যা বরিশালবাসী, যে খালটা আমাদের একেবারে আগের মতন বহমান হয়েছে। বরিশাল নগরে বিভিন্ন খালের পার সংরক্ষণ সহ পুনরুদ্ধার ও পুনর্খননে শুরু হয়েছে কর্মযজ্ঞ। বাস্তবায়নে এরই মধ্যে খাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন। এছাড়া অনুমোদনের অপেক্ষায় 701 কোটি টাকার প্রকল্প, যা বাস্তবায়ন হলে নগরীর দৃশ্যপট পাল্টে যাবে বলছেন কর্মকর্তারা। নদী খাল এই তিনে বরিশাল, যদিও বরিশালকে বলা হয় যে এটা প্রাচ্যের ভেনিস। যতগুলো খাল আমি পরিষ্কার করেছি, প্রত্যেকটা খালের দুই পাশে 100 মিটার পর পর, 250 মিটার পর পর, যেখানে ঘনবসতি ওখানে 100 মিটার পর পর, যেখানে হালকা জনবসতি সেখানে 250 মিটার পর পর আমি খাল পারে রাস্তার পাশে ডাস্টবিন করতেছি। ডাস্টবিন করছে, মানুষ ময়লা ফেলবে ডাস্টবিনে। কিছুদিন আগেও ময়লা আবর্জনায় যে খালের পানি দেখাচ্ছিল দায়, এখন সে খালে জাল প্রস্তুত করা হয়েছে মাছ ধরার জন্য। খালের পানিতে ছুটে বেড়াচ্ছে হাঁসের দল। বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনতে খাল খনন ও সংস্কারের বিকল্প নেই বলছেন পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা মনে করি এই খালগুলোকে যদি আগের মতো প্রবহমান করা যায়, তাহলে বরিশালের পরিবেশ কিছুটা হলেও একটা ইতিবাচক দিক আমাদের জন্য বয়ে নিয়ে আসবে। ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলে 108টি খালের অস্তিত্ব থাকলেও পাকিস্তান আমলে সেই সংখ্যা কমে দাঁড়ায় 46টিতে। আর 1971 সালে মেলে 22 থেকে 23টি খালের অস্তিত্ব, যা বর্তমানে 7টিতে ঠেকেছে। একসময় বরিশাল নগরীর ভেতর দিয়ে অসংখ্য ছোট বড় খাল বহমান ছিল। সময়ের পরিবর্তনে এবং দখল দূষণে সেই খালগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। কিন্তু এবার বরিশাল সিটি কর্পোরেশন এই খালগুলো উদ্ধারে কাজে নেমেছে। এর মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ সহ এই খালগুলো নতুনভাবে প্রাণ ফিরে পাবে, এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন বরিশাল। রাঙামাটির সাজেকে আটকা পড়া 600 পর্যটক গন্তব্যে ফেরার সুযোগ পেয়েছেন। ওজনে ঢল ও বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় দুপুরের দিকে গন্তব্যে ফিরতে শুরু করেন পর্যটকরা। গেল দুদিনের বৃষ্টি ও ঢলে রাঙামাটির সদর, লংগদু, বাঘাইছড়ি ও কাপ্তাই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে পানিবন্দী হয়ে পড়েন হাজারো মানুষ। তবে নতুন করে বৃষ্টি ও ঢলের পানি প্রবেশ না করায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এরই মধ্যে পানি কমে যাওয়ায় দুপুরের দিকে সাজেকে আটকা পড়া পর্যটকরা গন্তব্যে ফিরতে শুরু করেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের 13তম নিলামে 1,52,523 কেজি চা বিক্রির জন্য তোলা হয়, যার বাজার মূল্য আনুমানিক 3,63,68,355 টাকা। সকাল 10টার দিকে শ্রীমঙ্গলের খান টাওয়ারে শুরু হয় 13তম দিনের নিলাম। তবে বৈরী আবহাওয়ায় বায়ের উপস্থিতি ছিল কম। এছাড়া আজকে নিলামে বিক্রি হয় মাত্র 20% চা। সরকারের বেঁধে দেয়া দামের সাথে চায়ের গুণগত মান ভালো না থাকায় বিক্রি কমেছে বলছেন বায়াররা। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/এখন tv।